আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথা। শুভ নববর্ষ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। দেশে বিদেশে আমরা সবাই যখন বাংলা নববর্ষ উদযাপন করছি, তখন কেমন কাটছে শেখ হাসিনার নববর্ষ। এর পাশাপাশি আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের প্রায় 2.5 ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। নববর্ষের দিনে আয়োজিত এই বৈঠকে কি আলোচনা হলো সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। প্রথমেই একটু শুনে নি বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা। আসসালামু আলাইকুম। ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নতুন বছরের শুভক্ষণে বাংলাদেশের সকল ভাই বোনকে শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরো একটি বছর অতিক্রম করেছি। ইনশাআল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো। শুভ নববর্ষ। আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং এবারের নববর্ষ উপলক্ষে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে তার সাথে যারা কাজ করেন তার সাথে রয়েছেন সবাইকে তিনি নববর্ষের উপহার দিয়েছেন। এছাড়াও কেমন লাগছে এই প্রশ্ন করতে তিনি জানিয়েছেন যে দেশে থেকে দেশের সবার সাথে নববর্ষ উদযাপন করতে পারছেন না, এই বিষয়টা তিনি খুব মিস করছেন, এই জন্য কিছুটা মন খারাপ। এছাড়া তিনি ভালো আছেন। অনেকেই আমার কাছে জানতে চান যে নেত্রীর খবর কি। নেত্রী শারীরিকভাবে মানসিকভাবে ভালো আছেন। শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই। মানসিকভাবে তিনি আমি আপনি যেটা ভাবতে পারি না তার চেয়ে অনেক অনেক বেশি স্ট্রং আছে এবং যারা তার সাথে নিয়মিত কথা বলেন কিংবা স্পেসিফিক খোঁজ খবর রাখেন তিনি ভালোবাসেন। তিনি শুভেচ্ছা বার্তা তো শুনলেন, তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বাংলাদেশে ফেরার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি তার সাথে কথা বলে আমাদের মনে হয়েছে। বাংলাদেশে এবার বৈশাখী শোভাযাত্রা 1433 হয়েছে। অন্তত ইউনূসের মতো অসভ্যতা অশালীনতায় ভরা ছিল না এবং যথেষ্ট মানুষ ঢাকায় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। ঢাকা থেকে খবর পেলাম যে শোভাযাত্রায় যারা গিয়েছেন তাদের একটা অংশ আজকে নাকি ডাস্টবিন শফিককে তন্ন তন্ন করে এই রমনার বটমূল এবং আশেপাশে খুঁজেছেন এবং আজকে যদি ডাস্টবিন শফিককে সেখানে পাওয়া যেত, হয়তো আজকে আমার এই আলোচনার টাইটেলটা বদলাতে হতো। অর্থাৎ এই জনধিকৃত চরমভাবে নিন্দিত ডাস্টবিন শফিক সে কিন্তু এখন খুব সহজে আর লোকচক্ষুর সামনে আসে না। আজকে নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি টাঙ্গাইলে গিয়েছেন, কৃষকদের কৃষি কার্ড দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা এই কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছিলেন এবং সরকারের যত ভর্তুকি সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যেত। তো কৃষকের যত রকমের সরকারি সহযোগিতা সুবিধা এগুলো ব্যাপকভাবে দিয়েছিলেন শেখ হাসিনা। যাই হোক, তারেক রহমান এই কৃষকদের কৃষি কার্ড দিচ্ছেন। সেখানে তিনি কৃষকদের আম জাম গাছের চারা দিয়েছেন এবং বলেছেন যে আম জাম ফল হলে তার কাছে পাঠাতে। নিঃসন্দেহে আমি এটি নিয়ে কোনো সমালোচনা করব না, শুধু বলবো যে জাম হতে 7 থেকে 10 বছর লাগে। আম এটা ডিপেন্ড করে যে এটা কি বীজ থেকে হলো না গাছ থেকে হলো, এটা 3-4 বছরের মতো লাগে। সুতরাং আম জাম পাঠাইতে হলে দীর্ঘ সময় লাগবে। যাই হোক, সেটা বিষয় না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের প্রায় 2.5 ঘন্টার মতো রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে না বেন ক্রিস্টেনসেন না ডক্টর খলিল কেউ মিডিয়ার সাথে বা কোনোভাবে কথা বলছেন, একদম দুজনেরই টাইট লিপ। কিন্তু খবর আসলে আমরা পাই। প্রথমত হলো যে বলা হচ্ছে না এটা একটা নববর্ষের
সৌজন্য সাক্ষাৎ। বাইরে গরম ছিল, তাই এসি রুমে বসে আমরা একটু মাছ ভাত খেলাম। কিন্তু বিষয়টা হলো, আপনাদের কি মনে আছে যে এই বেন ক্রিস্টেনসন যখন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন এবং সিনেটের সাথে তার যে একটা ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউতে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বাংলাদেশে চীনের প্রভাব কমাতে কি করবেন। তার মানে হলো যে বাংলাদেশে যে শেখ হাসিনার যে পলিসিটা ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে আহ, শত্রুতা নয়, তার যে ফরেন পলিসি, এবং দেখা গেছে বাংলাদেশে ভারত কাজ করছে, চীন কাজ করছে, আমেরিকা কাজ করছে, রাশিয়া কাজ করছে, অর্থাৎ তিনি সবাইকে নিয়ে বাংলাদেশের উন্নয়নে একসাথে কাজ করছিলেন। কিন্তু এখন মানে আমেরিকা চায় যে এই বাংলাদেশের উপর থেকে চীনের প্রভাবটা যেন দূর করা হয়, এবং এই অ্যাসাইনমেন্ট নিয়েই কিন্তু বেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেছিলেন। কিন্তু বেন ক্রিস্টেনসন কি বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে পারছেন বা বাংলাদেশের উপরে চীনের প্রভাব কমাতে পারছেন? এটি নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে। কারণ রিসেন্টলি দেখা গেছে যে বাংলাদেশ ড্রোন সহ ৮ ধরনের সামরিক অস্ত্র কিনবে। এই ড্রোন সহ সামরিক অস্ত্র এটি মেড ইন চায়না, কিন্তু বাংলাদেশ সরাসরি চায়না থেকে কিনছে না। বাংলাদেশ কিনছে একটি একটি কোম্পানির কাছ থেকে, যে কোম্পানির হেড অফিসটা পাকিস্তানে। অর্থাৎ একটা পাকিস্তানি কোম্পানির মধ্যস্থতায় বাংলাদেশ ৮ ধরনের সমরাস্ত্র কিনছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং সব মিলিয়ে ৮ ধরনের এই সমরাস্ত্র চায়নার অস্ত্র পাকিস্তানি কোম্পানির মাধ্যমে বাংলাদেশ কিনছে। এটা তো আমেরিকার যে অ্যাসাইনমেন্ট বেন ক্রিস্টেনসনের, সেই অ্যাসাইনমেন্টটা তো বলা যায় যে এটা চ্যালেঞ্জড হচ্ছে। আরো ইন্টারেস্টিং হলো যে এই আর্মস ক্রয়টা বাংলাদেশে একটা ডাইং ফ্যাক্টরি মধ্যস্থতা করছে বাংলাদেশের পক্ষ থেকে। তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী, এবং এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন তিনি হাওয়া ভবনের অধিপতি ছিলেন, এবং তখন তিনি মিস্টার টেন সব রাষ্ট্রীয় টেন্ডারবাজি, সব কমিশন নিতেন সবকিছু, তখন আপনাদের একটু যারা সেই সময়টা মনে করতে পারেন, সেই সময় একটা ডাইং ফ্যাক্টরি কিন্তু খুব নাম ছিল, মনে আছে? তারপরে আমরা গত ১৭ বছরে সেই ডাইং কোম্পানির নাম খুব একটা শুনিনি, অন্তত ব্যবসা করছে এটা শুনিনি। সেই ডাইং কোম্পানি যার প্রথম অক্ষর ডি, যাদের সমস্ত ঋণ টিন মৌকুফ হয়েছে এবং তারা আবার অ্যাক্টিভ হয়েছে, তো সেই ডি দিয়ে নাম করা ডাইং কোম্পানির মধ্যস্থতায় পাকিস্তানি কোম্পানির কাছ থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, যেটা আসলে চায়নার তৈরি। স্বভাবতই বিষয়টা আমেরিকার জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে বেন ক্রিস্টেনসন এবং ডক্টর খলিল যে রুদ্ধদ্বার বৈঠক করলেন, সেখানেই আমেরিকান রাষ্ট্রদূতের পক্ষ থেকে বলা হয়েছে যে চায়নার কাছ থেকে কেন বাংলাদেশ সমরাস্ত্র কিনছে। অসহায়ের মতো ডক্টর খলিল বলেছে এ ব্যাপারে তার কিছু করার নেই, এবং এখানে বাংলাদেশের যে ডাইং ফ্যাক্টরিটা কাজ করছে সেটা তো আসলে সরকারের সাথেই, আমি বলতে চাচ্ছি না যে আসলে এটা সরকারের একদম বলা যায় যে খুব শীর্ষ পর্যায়ের কারো কোম্পানি। তো সেই জায়গাটায় এখন আমেরিকা কিন্তু বিষয়টা খুব একটা সন্তুষ্ট না, বরং বলা যায় যে বাংলাদেশ চীনের সমরাস্ত্র কিনছে, এটার জন্য তারা ভীষণ নাখোশ। এবং খলিলকে তারা মোটামুটি ভদ্র ভাষায় বলেছে, কারণ খলিল আমেরিকান ইমপ্লান্ট, খলিলের কাজই হলো এই সরকারকে আমেরিকামুখী রাখা, ন্যাচারালি চীন থেকে দূরে রাখা, কিন্তু খলিল সেটা পারছেন না, বরং দেখা যাচ্ছে এই সরকারের সাথে চীনের দহরম মহরম ঠিকই আছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলেও ঠিক আছে। এদিকে চীন থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, এটা শুধুমাত্র যে আমেরিকার জন্য মাথা ব্যথা তা না, ভারতও খুব সতর্ক দৃষ্টিতে বিষয়টা দেখছে। কারণ ভারত সব ডিম এক ঝুড়িতে রাখবে না বলে আওয়ামী লীগের বাইরে তারা বিএনপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে, এবং বিএনপির সাথে তারা আসলে প্রতিবেশী হিসেবে একসাথে কাজ করতে চেয়েছে। কিন্তু অনেকেই ভারতকে, ইভেন ভারতের নিজস্ব যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা অনেকেই ভারতকে ওয়ার্ন করেছিলেন যে বিএনপির অতীত, তারেক রহমানের অতীত,
এই সব কিছু কিন্তু ভারতের সাথে বন্ধুত্বের সাথে ম্যাচ করে না, যায় না। তো এখন সেই অংশটাই ভারতের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দেখেন আপনাদের সেই তারেক রহমান, আপনাদের সেই বিএনপি। সুতরাং প্যাচ কিন্তু ভালোই লাগছে। এই যে মানে একদিকে আপনি চায়নার অস্ত্র নিচ্ছেন, সেটা যেমন আমেরিকার মাথা ব্যথা, আবার সেটার শাক দিয়ে মাছ ঢাকার মতো আপনি পাকিস্তান কোম্পানির মাধ্যমে কিনছেন। কিন্তু বাংলাদেশের ওই ডাইং ফ্যাক্টরি এখানে কমিশন এজেন্ট। কমিশন খাওয়ার অভ্যাসটা কি এত সহজে যায়? যাই হোক, নববর্ষের দিনে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। নববর্ষ সবাইকে নিয়ে উদযাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2024 সনের এপ্রিল মাস থেকে আজ অবধি, মানে 2025 সনের এপ্রিল, 2026 সনের এপ্রিল, এই পুরো সময়টি আমাদের জীবনে এতটা দুর্বোধ্য যে আমাদের যে সিক্স সেন্স রয়েছে, আমাদের যে সিভিক সেন্স রয়েছে, কমন সেন্স রয়েছে, এগুলো দিয়ে আসলে কি ঘটেছে আমাদের রাজনীতিতে আমরা বলতে পারছি না। আপনারা যদি 2024 সনের সেই এপ্রিল মাসের স্মৃতি মনে করেন, দেখবেন সব কিছু একেবারে স্বাভাবিক, কোথাও কোনো রকম টু শব্দটি ছিল না। ঠিক ওই সময়টাতে হঠাৎ করে একটা ভিডিও ফুটেজ মানে আমার সামনে চলে এলো এবং আমি খুব উদ্বেলিত হলাম। আপনাদেরকে বলছি সে কাহিনী, 2024 সনের এপ্রিল মাসের কাহিনী, প্রথম দিকের কাহিনী। নিয়মিত টকশোতে যেতাম এবং 2024 সনে যে নির্বাচনটি হলো, যেটিকে আমির আমি নির্বাচন বলা হয়, তো সেই নির্বাচনের আগে আমি বারবার বলছিলাম যে একটা গণ অভ্যুত্থান হবে, তারপর সরকার এই নির্বাচনটি যদি করে তারা ফাঁদের মধ্যে পড়বে, নির্বাচনের আগে যদি সরকারের পতন হয় ক্ষয়ক্ষতি কম হবে, নির্বাচনের পরে যদি সরকারের পতন হয় অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে। তো এই সকল কথা টকশোতে বলতাম এবং বড় বড় নেতাদের সামনে বলতাম, তাদের সঙ্গে বাহাস করে বলতাম। এদের মধ্যে কাজী ফিরোজ রশিদ, তারপর জনাব শাহজাহান খান, অন্যান্য যে সকল আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ টকশোতে আসতেন, তাদের সঙ্গে নির্বাচন পূর্ব যে টকশোগুলো হতো সেখানে এই ধরনের কথাবার্তা আমি বলতাম। যাই হোক, এরপর কি হলো, নির্বাচনের পর মানে এই যে এপ্রিল মাসে বাংলা ভিশনের একটা টকশো ছিল। সেই টকশোতে জাতীয় পার্টির যেটা ফিরোজ ভাই, যিনি কাজী ফিরোজ রশিদ, তিনি ছিলেন, আর সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাহেব ছিলেন। আমরা যখন আড্ডা মারছিলাম সেই যাকে বলা হয় রুমের মধ্যে, তখন শাহজাহান খান আমাকে বললেন যে, এই রনি, তুমি তো খালি সারাক্ষণ আমাকে ভয় দেখাতে, বড় বড় কথা বলতে, গণ অভ্যুত্থান হবে ইত্যাদি ইত্যাদি সব কিছু, তো কই ইলেকশন তো হয়ে গেল, ইলেকশন তো হয়ে গেল এবং একটা টু শব্দ নাই, সব কিছুই তো নিয়ন্ত্রণে, কি সমস্ত কথাবার্তা এখন বলো দেখি কি বাবা বলবা। তা আমি তাকে বললাম যে এটার উত্তর আমি দেবো আজকের টক শোতে, আপনার কাছে এখানে বললে আর আকর্ষণ থাকবে না। আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো। তৈমুর, মানে বাংলা ভিশনের যে উপস্থাপক আছে তৈমুর, ওর অনুষ্ঠান। তো সেখানে আমি খুব হাসতে হাসতে কথাগুলো বললাম যে খুব দ্রুত একটা গণ অভ্যুত্থান হবে, খুব দ্রুত একটা গণ অভ্যুত্থান হবে, এবং এটা এত আশ্চর্যভাবে হবে যে আমি, শাহজাহান ভাই বা কাজী ফিরোজ রশিদ, ফিরোজ ভাই, আমরা হয়তো কোনো টকশোতে আছি, নিচ থেকে নামবো, যার যার বাড়িতে যাব, এর মধ্যে গণ অভ্যুত্থান হয়ে যাবে। তারপর কাজী ফিরোজ রশিদ আমাকে টেলিফোন করে বলবে, রনি এটা কি হলো, আমরা একসঙ্গে এত সুন্দর করে টকশো করলাম, এখন দেখি গণ অভ্যুত্থান হয়ে গেছে, এখন আমি কোথায় যাই, কি করি? শাহজাহান খান সাহেব বলবেন যে, রনি এখন আমার কি হবে বলো তো, আমি কোথায় যাই, গণ অভ্যুত্থান তো হয়ে গেছে। তো এই কথা বললাম হাসতে হাসতে। কাজী ফিরোজ রশিদ সাহেব, শাহজাহান খান সাহেব, তিনিও অনেক হাসলেন। মানে এটা একটা স্যাটায়ার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, প্রথম দিকে, অর্থাৎ 1, 2, 3 তারিখে যখন ঠিক এইরকম ঘটনা ঘটছিল, একেবারে হুবহু আমি যে কথা শাহজাহান খানকে বলেছিলাম ঠিক সেম ঘটনাটি
শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের সঙ্গে আমার ঘটেছে। এটি নিউজে ঘটেছে এবং চ্যানেল আইয়ের সেই যে দীপ্তির অনুষ্ঠানে ঠিক সেম ঘটনা ঘটেছে। তারপর আগস্ট মাসের 4 তারিখে 2024 সালে এবং 5 তারিখে যা কিছু ঘটেছে এগুলো বললে রীতিমতো গল্পের মতো মনে হবে। ব্যাপারটা হলো যে এইগুলো আমি বলেছি, কিন্তু এই ঘটনাগুলো যে আসলে একজাক্টলি কিভাবে ঘটেছে আমি এটা বলতে পারবো না। অনেকে ম্যাটিকুলাস ডিজাইনের কথা বলেন, অনেকে চক্রান্তের কথা বলেন, হোয়াট এভার মেবি, কিন্তু আমি এইগুলো ডট মিলাতে পারছি না কিভাবে কি হলো। শেখ হাসিনার পতন কিভাবে হলো, তিনি কিভাবে হেলিকপ্টারে চড়ে গেলেন, কিভাবে নিরাপদে ভারতে চলে গেলেন, কিভাবে আওয়ামী লীগের নেতারা একে একে সকল শীর্ষ নেতারা বাংলাদেশ থেকে এয়ারপোর্ট দিয়ে সীমান্ত দিয়ে একেবারে নির্বিবাদে চলে গেলেন। অনেকে দেখা গেল আগস্ট সেপ্টেম্বর মাসে হয়ে গেছে নিরাপদে, কারা তাদেরকে পার করে দিল। এমনকি 2026 সনে অনেক মানুষ গিয়েছেন, শুধু 25 সনে নয়, 26 সনে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ চলে গেছেন। এই ধরুন শিরিন শারমিন চৌধুরী যেভাবে ধরা পড়লেন, যেভাবে জেলে গেলেন এবং যেভাবে তিনি জামিনে মুক্ত হলেন, আপনার কাছে একটা আশ্চর্য মনে হয় না যে এটা কি করে হলো, এতদিন কোথায় ছিলেন? এই যে আমরা প্রশ্ন করতে পারি না, এই প্রশ্ন করতে না পারার কারণেই বর্তমানে যারা আছেন তারা আগামীতে ঠিক এরকম বিপদে পড়বেন যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নগুলো তারা মীমাংসা না করেন যে অতীতে এই জিনিসগুলো কিভাবে হয়েছে। আমরা একইভাবে আমি বলেছিলাম, একেবারে আপনারা যদি তৃতীয় মাত্রা দেখেন 2024 সনের আগস্ট মাসের 10 কিংবা 12 তারিখে, তো সেই 10 কিংবা 12 তারিখে তৃতীয় মাত্রা হলো, তখন সবে মাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস এসছেন 2-3 দিন। আমি বললাম যে ওনাকেও ক্ষমতা থেকে চলে যেতে হবে খুব দ্রুত, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে। এখন যত দ্রুত তিনি যান তত তার সুবিধা, আর যত দেরি হবে তত তিনি বিপদে পড়বেন। এবং সেই বিপদ তিনি এখন পড়ছেন। তার বিরুদ্ধে, আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধে, অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে যাকে বলা হয় একের পর এক অভিযোগ পড়ছে। 11 কুশীলবদেরকে ধরা হয়েছে, আরও কুশীলবদেরকে ধরা হবে। এজন্য নানা রকম তালিকা করা হয়েছে। এই তালিকার মধ্যে সাহিত্যিক আছেন, সাংবাদিক আছেন, সম্পাদক আছেন, ব্যবসায়ী আছেন, রাজনীতিবিদ আছেন, এমনকি বিএনপির যারা লোকজন তাদেরও আছেন। এবং এগুলো নিয়ে একটা বিরাট সিন্ডিকেট এখন কাজ করছে। যেমন দেখা গেল যে বিএনপির একজন নেতা বা মন্ত্রী, একজন এমপি 11-এর সাথে জড়িত ছিলেন। তো তার কাছে গিয়ে বলা হলো যে আপনি তো 11-এর সময় এই ধরনের কথাবার্তা বলেছেন, এগুলো নিয়ে তালিকা হচ্ছে, খুব দ্রুত আপনাকে ধরা হবে, আপনি মন্ত্রিত্ব হারাবেন, এমপিগিরি হারাবেন, আরো বড় বড় পদ যা কিছু সব হারাবেন, নেতার কাছে সব খবর আছে এবং খুব রাষ্ট্রিক অ্যাকশন নেওয়া হচ্ছে, অতএব আমাদের সাথে ডিল করেন। এগুলো নিয়ে যে কত ব্যবসা হচ্ছে পর্দার আড়ালে, কত সিন্ডিকেশন হচ্ছে, যার কারণে কি হচ্ছে, সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে কোনো গতি আসছে না, সকলের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে। যেটা বলছিলাম যে 2024 সনের এপ্রিল মাস থেকে 2025 সনের এপ্রিল, 2025 থেকে 2026 এপ্রিল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এত দ্রুত, এত আশ্চর্য এবং এত ইউনিক, আপনি একটার সঙ্গে আরেকটা মিলাতে পারবেন না। কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, অর্থাৎ প্রথমে কি করে শেখ হাসিনা গেলেন, কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, কারা বঙ্গভবনে এই উপদেষ্টাদের সিলেক্ট করলো, কারা তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীদেরকে নিয়োগ দিল, কারা সচিবালয়ে বসে বসে সচিবদেরকে নিয়োগ দিল, ডিসিদেরকে নিয়োগ দিল, খালি জায়গাগুলো পূর্ণ হলো, মিলাতে পারবেন না। তারপরে এখানে আলী রিয়াজ কি করে এলো, এখানে মনির হায়দার কি করে এলো, কি করে সংস্কার কমিশন হলো, এতে করে কি করে আপনার এখানে বদিউল আলম মজুমদার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোকজন আসলেন তারা একত্র হলেন, দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে মতিউর রহমান, মাহফুজ আনাম থেকে শুরু করে এমনকি নুরুল কবির সাহেব, তারা কি করে ডক্টর ইউনূসের কাছাকাছি গেলেন, আবার তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে কেন দূরে সরে গেলেন। এরই মধ্যে তারেক রহমান সাহেব এলেন, সবাই আবার ঝাঁপিয়ে তার কাছে গিয়ে পড়লো। সেই মাহফুজ আনাম, সেই মতিউর রহমান, সেই যাকে বলা হয় নুরুল কবির, তারা আবার সেই তারেক রহমান সাহেবের কাছে গেলেন, কথা হলো, বার্তা হলো, কিন্তু এখন আবার তাদের সাথে সেই সম্পর্কটা নেই। তারেক রহমান সাহেব নমিনেশন দিলেন, অনেকে মন্ত্রী হলেন, অনেকে এমপি হলেন, স্পিকার হলেন, কত কিছু হলো, কিন্তু কোনোটারই ডট কেউ মিলাতে পারছে না। দেশে কি ঘটছে,
জামাতের সাথে বিএনপির সম্পর্ক কি সাজানো নাকি নিতান্ত খেলাধুলা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিদিন আলোচনা হচ্ছে। আর সেই আলোচনার ফাঁকে যে প্রশ্নগুলো সামনে চলে আসে সেটা হলো পর্দার আড়ালে কেউ খেলছেন, এবং সামনে অনেকে খেলছেন পুতুল রূপে, জাস্ট লাইক ডল। আমরা যে মঞ্চে পুতুল নাচ দেখি, সেই পুতুল নাচের পুতুলকে নাচানো হয়, পুতুলকে গান গাওয়ানো হয়। আপনারা জানেন পুতুল গান গাইতে পারে না, নাচতে পারে না। পিছনে সাউন্ড বক্স থেকে তার পুতুলের হাতে পায়ে সেই রশি বাঁধা থাকে, সামবডি। তারা সেই পুতুলকে দিয়ে কখনো যুদ্ধ করায়, পুতুলকে দিয়ে কখনো অভিনয় করায়, গান গাওয়ায়, ঠাট্টা মস্করা করা ইত্যাদি নানা রকম পুতুল নাচের যে দৃশ্য আমরা দেখি রঙ্গমঞ্চে, রাজনীতির ময়দানের পুতুল নাচটি আরও মারাত্মক, ভীষণ রকম মারাত্মক। এখানে যদি একবার কাউকে পুতুল বানানো হয়, আর কেউ যদি একবার রাজনীতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের হাতে পায়ে শৃঙ্খল বা শিকল পরাতে পারে বা রশি বাঁধতে পারে, আর একবার যদি সেই রশি অনুযায়ী তাদেরকে নড়াচড়া করাতে পারে, তাদের অর্থাৎ যারা পিছনে খেলোয়াড় তাদের ইচ্ছা মতো রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ দিয়ে কথাবার্তা বের করতে পারে, তাহলে কম করে হলেও এই ধরনের একটি অবস্থা থেকে বের হতে একটা জাতিকে 12 বছর সময় লাগে। আবার বলছি, যখন রাজনীতিবিদরা পুতুল হয়ে যান, তাদের নিজস্ব কোনো কমান্ডিং ভয়েস থাকেন না, একজন হামিদ কারজাই হয়ে কিংবা একজন লেন্দুফ দর্জি হয়ে, কখনো দিল্লির কখনো ওয়াশিংটনের, কিংবা শ্রীলঙ্কার রাজা পাকসে হয়ে বেইজিংয়ের হুকুম যখন তামিল করতে যান কেউ, এবং যখন এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় ব্যাপকভাবে, তখন দেবালয়ে আগুন লেগে যায়। তখন কোনো কিছুই আর